আধুনিক আরবি, ইংরেজি ও সকল বিষয়কে সর্বাধিক প্রাধান্য দিয়ে পরিচালিত একটি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান তানজিমুস সুন্নাহ আইডিয়াল মাদ্রাসা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 21 ডিসেম্বর 2024 শনিবার পাইকোসার তানজিমুস সুন্নাহ আইডিয়াল মাদ্রাসার শুভ উদ্বোধন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্রে থাকছে পাইকোসার তানজিমুস সুন্নাহ আইডিয়াল মাদ্রাসার শুভ উদ্বোধন নিয়ে কয়েকটি প্রামাণ্য চিত্র। আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন। আব্দুল হান্নান সরকারের সভাপতিত্বে সার্বিক বিষয় তুলে ধরেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি মঞ্জুরে কাদের খোকন। সম্মানিত উপস্থিতি, শুধু জাস্ট ধারণা দেব, এই যে তানজিমুস সুন্নাহ আইডিয়াল মাদ্রাসা, তানজিম শব্দের অর্থ হলো অ্যারেঞ্জমেন্ট বা আয়োজন। যেটা আমরা কোন সবার যে কমিটি করা হয় তাকে কি বলে? ইন্তেজামিয়া কমিটি, ঠিক কি না? ইন্তেজাম মানে যেমন আয়োজন, তানজিম শব্দের অর্থ আয়োজন, ইংরেজিতে বলে অ্যারেঞ্জমেন্ট, বা আরেকটা শব্দ আছে সেটা হলো ম্যানেজমেন্ট। এই শব্দগুলোর সাথে এই শব্দটার ওতপ্রোত সম্পর্ক রয়েছে। এর সাথে আরেকটা শব্দ আছে হলো সুন্নাহ। সুন্নাহ শব্দটা কেন নিয়ে আসছি? এই নামে তানজিমুস সুন্নাহ নামে বাংলাদেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আছে। সুন্নাহ শব্দটা যারা বোঝানো হয়েছে সেটা হলো সুন্নাতুর রাসূল, সুন্নাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ তাআলার যে সুন্নাত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে আজমাইন, তাবেঈন, তাবেঈনদের যে সুন্নাত, সেই সুন্নাতটাই হলো এই প্রতিষ্ঠানের মূল ভিত্তি। কথাটা কি বোঝাতে পারলাম? আল্লাহ তাআলার সুন্নাত হলো কোরআনুল কারীম, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো হাদিস, সাহাবা আজমাইন দের সুন্নাত হলো হাদিস। এই কোরআন এবং হাদিস এইটাকে মূল পুঁজি করে হলো আমাদের এই মাদ্রাসাটির নামকরণ করা হয়েছে, এবং এইটাই নিয়ে এই মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। এর সাথে আইডিয়াল শব্দটা দেওয়া আছে, আপনারা জানেন আইডিয়াল দ্যাট মিন্স মডেল, আইডিয়াল দ্যাট মিন্স আদর্শ। এই আইডিয়াল শব্দটা দেওয়া হলো যে আমাদের এখানে এই নামে অনেকে পরিচিত, মডেল নামেও পরিচিত, আইডিয়াল শব্দটা পরিচিত। একটা পরিচিত শব্দ না থাকলে মানুষ এটাকে দুর্বোধ্য মনে করবে যে এটা আবার কি। আমরা এখানে অ্যাকোমোডেশন তৈরি করেছি, সেখানে একদম জিরো বাচ্চা যারা, তাদের জন্য একটা ক্লাসরুম থাকবে, সেখানে কার্পেটিং থাকবে এবং ডেস্ক টেবিল, যেটাকে বেড ডেস্ক, অর্থাৎ বেডে বসে বসে যে ছোট ছোট টেবিল দিয়ে যে পড়ালেখা করে বাচ্চারা, খাতা কলম রেখে যে পড়ালেখা করে, ফ্লোরে কার্পেট দিয়ে আমরা সেখানে ছোট ছোট বাচ্চাদের একটা করে বেড ডেস্ক দেবো, সেখানে তার উপরে খাতা কলম রেখে তারা পড়াশোনা করবে। আর সামনে থাকবে হোয়াইট বোর্ড, যেটা ইন্টারন্যাশনাল মাদ্রাসাগুলো যেভাবে চলে, আমি সেই আঙ্গিকটা ফুটিয়ে তুলতে চাই আপনাদের সামনে। হোয়াইট বোর্ড থাকবে 4 ফিট প্লাস 4 ফিট মানে, অর্থাৎ এদিকে ওদিকে 4 ফিট স্কয়ার, 4 ফিট। এত বড় করার কারণ কি? ইন্টারন্যাশনাল মাদ্রাসাগুলোতে একটা সিস্টেম আছে। সিস্টেমটা হলো যে বাচ্চাদের গ্রেডিংটা, একটা বাচ্চার মানে কোন কোয়ালিটি, ওই কোয়ালিটিটা ওই হোয়াইট বোর্ডে উল্লেখ থাকবে। বাচ্চাটা ফার্স্ট গ্রেডে না সেকেন্ড গ্রেডে না থার্ড গ্রেডে, ক্লাসে সে কতটুকু মনোযোগী থাকে, কতটুকু অমনোযোগী থাকে, তাকে অমনোযোগী থেকে মনোযোগী করার জন্য যে পদ্ধতিগুলো আছে এগুলো ইঙ্গিতে সংকেতের মাধ্যমে হোয়াইট বোর্ডে সেটা উল্লেখ থাকবে। এবং এটা রেকর্ড করা হবে, শিক্ষক এটা রেকর্ড করবেন যে কোন বাচ্চাটা ক্লাসে মনোযোগী, কোন বাচ্চাটা ক্লাসে অমনোযোগী, দুষ্টামি করে কোন বাচ্চাটা, দুষ্টামি করে না কোন বাচ্চাগুলো ক্লাসে। এই জিনিসটা করার জন্য, এটাকে দেওয়ার জন্য আমাদের প্ল্যান হলো যে একই ক্লাসে এট এ টাইমে 2 জন শিক্ষক থাকতে পারে। 2 জন শিক্ষককে আমরা পাঠাবো একটা ক্লাসে। কেন? যে বাচ্চারা ছোট বাচ্চারা তো একটু হইহুল্লোড় করতে পছন্দ করে, ঠিক কিনা? ওরা একটু বিশৃঙ্খলা সৃষ্টি করতে পছন্দ করে, কিন্তু আমরা সেই সুযোগটা দেব না। কেন দেব না? 2 জন টিচার, একজন থাকবে বোর্ডে, হোয়াইট বোর্ডে, একজন থাকবে ক্লাসের ভিতরে, বাচ্চাদের নিয়ন্ত্রণ করবে। হোয়াইট বোর্ডে যিনি লেকচার দিচ্ছেন তার দিকে আকর্ষণ করার জন্য বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করে। এই পদ্ধতিটা আমি এখানে এইবারের মতো
আমি জানি যতটুকু জানি সিরাজগঞ্জের মধ্যে একটা প্রতিষ্ঠানে আছে, তাছাড়া সিরাজগঞ্জের কোনো প্রতিষ্ঠানে এই ধরনের পদ্ধতি নাই যে একই ক্লাসে দুইজন, প্রয়োজন হলে 3 জন টিচার লাগলে আমরা 3 জন টিচার দেবো একটা ক্লাসে। এটা শুধু বাচ্চাদেরকে অন্য মনস্ক হওয়া থেকে ফিরিয়ে তাকে ব্ল্যাকবোর্ডের দিকে বা হোয়াইট বোর্ডের দিকে মনোনিবেশ করার জন্যই হলো এই পদ্ধতিটা চালু করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো যে আমাদের যে প্রতিষ্ঠানে আমরা যে কারিকুলাম নিয়ে প্রতিষ্ঠানে নির্মাণ করেছি এর মধ্যে কোনো প্রাইভেট পড়ার সুযোগ নেই। আমার কোনো টিচার ছাত্রদের প্রাইভেট পড়াবে না, প্রাইভেট বন্ধ। কারণ আমার স্কুলে বা মাদ্রাসায় একটা ছাত্র বেতন দিবে, তারপরে আবার প্রাইভেটে বেতন দিতে হবে, গার্জিয়ানের পক্ষে এতটা চাপ সহ্য করা সম্ভব না। এজন্য এই প্রতিষ্ঠানে কোনো ছাত্রকে প্রাইভেট পড়া দরকার নাই। আমরা যে সমস্ত ছাত্ররা ভালো ক্লাসে পড়া কমপ্লিট হবে, যদি না হয় তাদের জন্য 2টার পরে 2টা থেকে 4টা পর্যন্ত একটা স্পেশাল ক্লাস হবে, যে ক্লাসে শিক্ষকরা থাকবেন। কোনো এই স্পেশাল ক্লাসের জন্য গার্জিয়ানদের 1 টাকাও দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। ওই ক্লাসটা আমরা ফ্রি করাবো দুর্বল ছাত্রদেরকে রাইজ করার জন্য, উঠায় নিয়ে আসার জন্য। এটাও আমাদের প্রতিষ্ঠানের কারিকুলামের একটা অন্তর্ভুক্ত বিষয়। আরো একটা বিষয় হলো যে এই জাতীয় মাদ্রাসাগুলো সাধারণত আশেপাশে যা আছে, আমি শিয়াবুল মনিরুজ্জামান, ডাক্তার মনিরুজ্জামান সাহেব যিনি করেছেন, অত্যন্ত সুনামের সাথে প্রতিষ্ঠান চালাচ্ছেন দীর্ঘদিন হলো, কিন্তু সেখানে ছাত্ররা সবাই ফ্লোরিং এ পড়াশোনা করে, সবাই ফ্লোরে বসে পড়াশোনা করে, মানে কার্পেট দিয়ে ফ্লোরের মধ্যে বসে পড়াশোনা করে। কিন্তু আমার এখানে আমি একটা মাত্র ক্লাস, যারা জিরো ছাত্র, যারা শুধু তাদের জন্য ফ্লোরিং করবো, বাকি সকল ক্লাসের জন্য প্রত্যেকটা ক্লাসে ক্লাসে আমার বেঞ্চ নির্মাণ করা আছে, তৈরি করা আছে, এবং সুশৃঙ্খল ভাবে বাচ্চাদের মাপেই তৈরি করা বেঞ্চ, ছোট ছোট আকারে তৈরি করা। কাজেই ওনাদের সাথে এতটুকু হলেও আমি ব্যতিক্রম করে করার চেষ্টা করেছি যে বাচ্চাদের তো সারা জীবন পড়তে হবে বেঞ্চে বসে, ঠিক কিনা? আমি এই অল্প 2-3 বছর যদি ফ্লোরে পড়াই, তারপরে যখন ওরা বেঞ্চে বসে পড়বে ওদের কাছে আনিজি লাগবে, ঠিক কিনা? এই আনিজি যেন না হয়, হেজিটেশন যেন না ফিল করে, এই জন্য আমরা এই পদ্ধতিটা এনেছি। পাশাপাশি আমার এই মাদ্রাসাতে যে সিলেবাসটা আমি মানে কালেকশন করেছি, আমি অনেক দোকানে ছোটাছুটি করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি ছুটে বেড়াইছি একটা ভালো মানের একটা সেট বইয়ের জন্য। ঘুরে 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 আমি বগুড়া, ঢাকা বা ঝিনাইদহ থেকে আরো বিভিন্ন জায়গায় সিরাজগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানে আমি ঘুরেছি, তাদের সিলেবাস দেখেছি, তাদের বই পুস্তকগুলো দেখেছি। আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে এখানকার সিলেবাস এবং বই পুস্তকগুলো আমি দেখেছি, আমার কাছে পছন্দ হয়নি। আমার কাছে মনে হতেছিল যে এর চেয়ে আপডেট একটা বই আমি চাই, এর চেয়ে আরো একটু উন্নত মানের বই চাই। আল্লাহ রহমতে আমি চেয়েছিলাম, আল্লাহ মিলিয়ে দিয়েছেন। বাংলাদেশের একমাত্র প্রকাশনা হলো এডুকেয়ার প্রকাশনা, যে প্রকাশনার অধীনে প্রায় 4000 মাদ্রাসা আছে। 4000 মাদ্রাসায় এই প্রকাশনা থেকে বই সরবরাহ করা হয়। আমি সরাসরি সে প্রকাশনা ঢাকায় যে কেন্দ্রীয় অফিস, সেখানে যোগাযোগ করে তাদের কাছ থেকে সরাসরি, তাদের ডিমান্ড হলো আগে টাকা পাঠাতে হবে, তারপরে বই, টাকা না পাঠালে বই দিবে না, এত ডিমান্ড তাদের। তারপরে আমি আমার মাদ্রাসার জন্য 200 সেট বইয়ের অর্ডার দিচ্ছি, আগে টাকা পাঠাইছি, তারপর তারা বই পাঠাইছে। আমার এখানে 1 সপ্তাহ যাবত বই এসেছে, বাচ্চাদের কোনো সমস্যা নেই। দ্বিতীয় আরেকটা বিষয় হলো যে এই যে প্রতিষ্ঠানটা আমরা করেছি, এইখানে ক্লাস 2 পর্যন্ত আমাদের হলো পড়া সার্কুলেশন করা আছে। যদি ক্লাস 3 ছাত্র ওইভাবে পাই, তাহলে হয়তো ক্লাস 3 টা আমরা বানাবো, এর বেশি আমরা নেব না। কারণ যে সিলেবাস আমরা করেছি এটাকে ট্যাকল দিতে পারবে না। যদি বাইরে থেকে মাদ্রাসায় পড়া ছাত্র যদি হয়, তাহলে তারা পারবে। আদারওয়াইজ প্রাইমারিতে পড়া অথবা কেজি স্কুলে পড়া ছাত্র দিয়ে এই সিলেবাস ট্যাকল দেওয়া সম্ভব না, এই সিলেবাস তারা রিকভার করতে পারবে না। এই জন্য আমরা ফুল ক্লাসগুলো চাইনি, একদম জিরো ক্লাসগুলো নিয়ে প্লে, নার্সারি 1, 2 এই 4টে ক্লাস হলো জিরো ক্লাস, আর কাউন্টেবল ক্লাস হলো ক্লাস 3। আমরা এই জন্য ওই পর্যন্ত অপশন রেখেছি যে হলে যাবো নাহলে নাই, আমরা ক্লাস 2 পর্যন্ত সীমাবদ্ধ রাখবো ইনশাআল্লাহ। আরো কিছু বিষয় আছে যে মাদ্রাসা আছে বিভিন্ন জায়গায়, সেখানে ভালো শৌচাগারের জায়গা ব্যবস্থা নাই, ভালো অজু করার জায়গা নেই, এবং নামাজ প্রশিক্ষণের সুন্দর একটা ঘর নাই। আমার এখানে আমি সেটা ব্যবস্থা করেছি। এই পাশে একটা শেড করে দিয়েছি 30 ফিট লম্বা এবং 12 ফিট চওড়া। এই শেডটা তৈরি করেছি শুধু বাচ্চাদের, এই ছোট ছোট বাচ্চাদের নামাজ প্রশিক্ষণের জন্য। এবং আরো একটা বিষয়ের সাথে আমি অ্যাড করি, সেটা হলো এই যে মহিলা গার্জিয়ান করে আসছেন, সচেতন অনেক মহিলা গার্জিয়ান আসবেন, এখানে আসবেন যেনারা এই ক্লাস টাইম সময়ে কোনো মহিলা অভিভাবক
ক্লাসের ধারে কাছে আসতে পারবে না, তাদেরকে আমরা ক্লাসে আসতে দেব না। ওই ওয়েটিং রুম থাকবে, ওয়েটিং রুম যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয় পেছন দিয়ে একটা গেট রাখা আছে, পেছন দিয়ে গেট দিয়ে বাইরে চলে যাবে, আবার ওদিক দিয়ে ভিতরে ঢুকতে হবে। এটা কেন করেছি? যে আমার শিক্ষকরা সবাই পুরুষ মানুষ, সবাই পুরুষ শিক্ষক। এখানে যদি আমি মহিলা শিক্ষক নেই তাহলে এটা পর্দার খেলাফ হবে, এটা আমি করতে দিতে পারি না, কারণ এটা মাদ্রাসা, ঠিক কিনা? যেহেতু এটা মাদ্রাসা, এই জন্য আমি পুরুষ শিক্ষক ছাড়া কোনো মহিলা শিক্ষক নেওয়ার প্ল্যান নাই। হ্যাঁ, একজন আয়া আমাকে নিতে হবে, আমি কথা বলতে চালাইতেছি, একটা সন্ধানও পেয়েছি, আমি নেব। এই বাচ্চাদের জন্য, ছেলে বাচ্চাদের জন্য আলাদা পেশাবখানা, মেয়ে বাচ্চাদের জন্য আলাদা পেশাবখানা, পায়খানা ছেলেদের জন্য একটা, মেয়েদের জন্য একটা, শিক্ষকদের জন্য আরেকটা। কেউ কারো পেশাবখানা যাবে না। মেয়ে বাচ্চাদের বিষয়টা মেয়ে বাচ্চারা নিয়ন্ত্রণ করবে, ছেলে বাচ্চাদের বিষয়টা ছেলে বাচ্চারা নিয়ন্ত্রণ করবে। এই সুশৃঙ্খল পরিবেশটা তৈরি করতে আপনাদের আন্তরিকতা এবং আপনাদের আন্তরিক দোয়া সুবিধায় এটা আমাকে দিয়ে করা সম্ভব হয়েছে। সেই সাথে সাথে আমি অত্যন্ত গর্বের সাথে একটা কথা বলি, আমার গ্রামে কিছু ছেলে পেলে আছে যে ছেলেগুলো আসলে আমি জানতাম না যে ওদের মনটা এত ভালো এবং এত প্রশস্ত একটা মন। আমি যখন এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করি, আমি মাত্র 6 লাখ টাকা চালান নিয়ে শুরু করেছিলাম। আমি আর আমার সোহেল ভাই মাত্র 6 লাখ, 6.5 লাখ বা সর্বোচ্চ 7 লাখ টাকা চালান নিয়ে শুরু করেছিলাম। বর্তমানে এই প্রতিষ্ঠানে আমার খরচের পরিমাণ প্রায় 30 পার হয়ে গেছে। আমি আজকে একটু মেহরবানি করে, আমি যাদের নাম বলতেছি একটু মেহরবানি করে দাঁড়াবেন সবাই, মঞ্চে যারা আছেন। আমি এই যে তরুণ উদ্যোক্তা যারা, তাদের এক এক করে নাম বলে আপনাদের সংক্ষিপ্ত পরিচয় করে দেওয়ার জন্য একটু সামনে এসে দাঁড়াবেন আপনারা। বোরহানুদ্দিন ট্যাগুরি, আমজাদ ভাইয়ের ছেলে, মুক্তিযোদ্ধা আমজাদ ভাই ছিলেন ট্যাগুরি, আমাদের সাথে সহযোগিতায় আছেন। এরপরে আমাদের সাথে আছেন আমাদের আজকের প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হান্নান সরকার সাহেবের ছেলে রোকনউদ্দিন সরকার। আমাদের সাথে আছেন রোকনউদ্দিন সরকারের একটা সংস্থা আছে 7 সদস্য বিশিষ্ট, 7 সদস্য বিশিষ্ট। এই 7 সদস্য বিশিষ্ট সংস্থাটাই আমার সাথে অ্যাড হয়েছে। আরো যারা আছে রোকন, আসো তোমরা এই সমিতির সাথে যে কয়েকজন 7 জন সদস্য, তোমরা যে কয়েকজন আসছে সামনে আসো। আপনারা দেখেন এই ছেলেগুলো কিন্তু একেবারেই উদীয়মান এবং প্রত্যেকে কিন্তু তরুণ ব্যবসায়ী। আরো হয়তো যেনারা আছে ওনারা হয়তো আসে নাই, আসতে পারে নাই ব্যবসায়িক কাজের চাপের কারণে, হয়তো আসবে এক সময়। আব্দুল মালিক, আমাদের আরেকটা ছেলে আছে আব্দুল মালিক ফকি, আমাদের এখানে আলাউদ্দিন ফকির সাহেব আছেন, ওনার চাচাতো ভাই, এখানেই বাড়ি, পাশেই বাড়ি। তো আরো আছে 3-4 জন। আমরা পাই নাজি দেলবার সাহেবের ছেলে মনিরুজ্জামান মনি, তারপরে আমাদের সাবেক মেম্বার জনাব আব্দুল কুদ্দুস সাহেবের ছেলে জানুল আবদিন আমাদের সাথে আছে। আর কি জানো তোমাদের শফি মাহমুদ, হলো আমাদের হাজিপাড়া বাড়ি। এই মোটামুটি এই উদীয়মান তরুণ সন্তানদেরকে নিয়ে আমি প্রতিষ্ঠানটা শুরু করেছি। আমি থাকবো না, আমি কয়দিনে বা বাঁচবো। আমি চাই যে এই ধরনের তরুণ ছেলেরা এসে ওরা ওদের ধর্মের দিকে কোনো ঘাটতি নেই, ব্যবসায়ী এবং ওরা, আমি মনে করি সবাই ধার্মিক। 2-1 ব্যতিক্রম আছে, আল্লাহ পাক হেদায়েত দিলে সব ঠিক হয়ে যাবে। তো এই হলো আপনাদের বিশেষ জ্ঞাতার্থকতাগুলো বললাম যে আমি কি দিয়ে শুরু করতেছি, কিভাবে শুরু করতেছি। অনেক খরচ হয়েছে, আমি এই খরচের বিষয়ে 1 বিন্দু পরিমাণ করে টেনশন করি না, কারণ আমি তো করছি একটা মাদ্রাসা। এই মাদ্রাসাটা কোনো কারণে যদি, আমি তো আশা করি না, কেউই আমরা আশা করি না, কোনো কারণে যদি ফল্ট করে আমাদের 1 টাকাও বিফলে যাবে না, কারণ এটা তো করছি মাদ্রাসা। আমি সরকারি জারিয়া হিসেবে সব টাকা সরকারি জারিয়া হিসেবে আমরা এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। যদি আল্লাহ কোন রকম এখান থেকে মুনাফা দেন, এটা হবে আল্লাহর শুকরিয়া, আল্লাহর ইহসান। সব স্বাগত বক্তব্য নিয়ে আসবেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর জনাব হুমায়ুন কবির সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তানজিমুস সুন্নাহ আইডিয়াল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আজকের আমাদের পাইকোষা লাহিড়ী সহ কোনাবাড়ি এবং প্রতিবেশী গ্রামের মহিমুদ্দিন, আজকের মঞ্চে সভাপতি
বিশেষ মেহমানগণ সহ আমাদের মাঝে আতাউল স্যারের উপস্থিতি, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হয়তো অনেক সময় অনেক জায়গায় অনেক প্রসঙ্গে কথা বলে থাকি আপনাদের সামনে, কিন্তু আজকে খুব কম পরিসরে দু একটি কথা এই জন্যই বলবো যে আমরা এই তানজিমুস সুন্নাহ আইডিয়াল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করার কেন উদ্যোগ গ্রহণ করলাম, কি চিন্তা চেতনা, কি লক্ষ্য এবং উদ্দেশ্য, এটা নিয়ে খুব কম পরিসরে কথা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমরা চাইছি মূলত আমাদের মূল উদ্দেশ্য যেটা, সেটা হলো আমাদের এলাকা একসময় অশিক্ষিত এলাকা বলাই চলে, এরকমই ছিল পরিস্থিতিটা। কিন্তু পাইকোর সাথে পরপর কয়েকটা কেজি স্কুল হওয়াতে, বিশেষ করে গত 25 বছর যাবত এই প্রতিষ্ঠানগুলোতে যে সমস্ত ছেলেমেয়েরা অধ্যয়ন করেছে, তারা আসলেই তার মেজর পার্সেন্ট ছেলেমেয়ে উচ্চ শিক্ষার দ্বার প্রান্তে যেতে পেরেছে। এই ভিতটা যদি তারা এই কেজি স্কুলগুলোর থেকে শিখতে না পারতো, জানতে না পারতো, অভিভাবকরা যদি উদ্বুদ্ধ না হতো, ছেলেমেয়েগুলোকে গিয়ে যদি সহযোগিতা না করতো, তাহলে কিন্তু এই বইটার সাথেই প্রায় 50 জন বা তার অধিক এমএ পাস ছেলেমেয়ে আছে, এবং তারা অনেকেই রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্ব পালন করতেছে। কথাটা কিন্তু সত্য। তো আমরা যদি আমাদের এই এলাকায় ইসলামিক মূল চিন্তা চেতনা ভিত্তিক একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, তাহলে আমাদের ছেলেমেয়েগুলোকে শুধুমাত্র রাষ্ট্রীয় কারিকুলাম অনুযায়ী শিক্ষা নয়, আমরা মুসলমান হিসেবে যে জন্মগ্রহণ করেছি, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে মূল চিন্তা চেতনা, ইসলামিক ধ্যান ধারণা, আমাদের জাতিকে, আমাদের আগামী প্রজন্মকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে না পারি, তাহলে আমাদের আরেকটা ব্যর্থতা থেকে যায়। সেই দিক লক্ষ্য রেখে সর্বপ্রথম আপনাদের দোয়ায়, মঞ্জুরে কাদের খোকন সাহেবের ডাকে আমি অদম সাড়া দিয়েছিলাম যে আপনার এই চিন্তা চেতনার সাথে আমি 100% একত্রতা ঘোষণা করছি। আমরা একসময় এই পৃথিবীতে থাকবো না, আমাদের ইতিপূর্বে বহু মহামুরব্বী, বহু বিচক্ষণ, জ্ঞানী, গুণী, শিক্ষিত, ধনাঢ্য, ভাব গাম্ভীর্যপূর্ণ বড় আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু তারা যেটা ভিত্তি রচনা করতে পারেনি। একসময় করেছিলেন মৌলানা ইসমাইল হোসেন সিরাজি, আপনারা জানেন পাইকোষা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা বলা জন্মনি, ওনার হাত দিয়ে পাইকোষা আলিয়া মাদ্রাসায় একসময় যে সফলতা, যে শীর্ষস্থান অর্জন করেছিল, যে আলোচনার দ্বারপ্রান্তে পৌঁছেছিল, আজকে কিন্তু সেটা প্রায় বিলুপ্তির পথে। সুতরাং আমাদের এই চিন্তা চেতনাটা এজন্যই যে আমাদের ছেলেমেয়ে প্রজন্মের পর প্রজন্ম যারা আসবে, তারা যেন মূল ইসলামিক চিন্তা চেতনায় ইসলামের মৌলিক বিষয়গুলো যদি আমাদের এই কচিকাঁচা শিশু বাচ্চাদের মধ্যে যদি আমরা ঢুকিয়ে দিতে পারি, আস্তে 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 একসময় আমাদের এই পাইকোষা লাহিড়িবেড়ি সহ কোনাবাড়ি, বাগবাড়ি, তেগুড়ি, শালদার, কয়েলগাতি সহ জগৎগাতি সহ খামার পাইকোষা, স্বল্প মাহমুদপুর, আমাদের এই আশেপাশের এলাকার মধ্যে একটা ইসলামিক চেতনা উজ্জীবিত হয়ে উঠবে ইনশাআল্লাহ। আমি মনে করি যে আমাদের এই ন্যূনতম এই সদিচ্ছাটুকু বাস্তবায়ন করার লড়াকু সৈনিক আপনারা যারা অভিভাবক। আমাদের যে মূল উদ্দেশ্য আছে, এখানে যে মূল শিক্ষা কার্যক্রম পরিচালনা আমরা করব, সেই বিষয়ে আমাদের প্রতিষ্ঠাতা এবং সভাপতি মঞ্জুরে কাদের খোকন ভাই অত্যন্ত বিচক্ষণতার সাথে আপনাদের সামনে উপস্থাপন করবেন, যার কারণে আমি ওই প্রসঙ্গে কথা টানব না। তবে আমি আপনাদের সকলের
এই প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক সদিচ্ছা, সৎ মনোভাব, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। প্রতিষ্ঠান সংক্রান্ত ব্যাপারে আমি কিছু কথা বলার জন্য আমি প্রথমে অনুরোধ জানাচ্ছি আমাদের কোনাবাড়ি নিবাসী জনাব মুকুল হোসেন শেখ সাহেবকে সংক্ষিপ্ত করে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে লেখা আছে এগুলা সম্পর্কে আমার ধ্যান ধারণা খুব কম, আর আমি এগুলা সম্পর্কে গোছায় বলা বক্তব্য দেওয়ার আমার অভ্যাস নাই। আপনারা অবশ্য সকলেই জানেন, আমাকে যারা চেনেন চিনতেছে, আমি ছোট থেকে ছোটখাটো একটা ব্যবসা করে খাই। তবে এই প্রতিষ্ঠানে আজকে দিক নির্দেশনামূলক যে সমস্ত কথা আমার ছোট ভাই সোহেল মুখে শুনেছি এবং প্রফেসর খোকন সাহেবের মুখে যে কথাগুলি আমি শুনেছি, শোনার পরে আমার মনে কি বলছে আমি সেটা আর আপনাদের সম্মুখে প্রকাশ করতে আমি মনে হয় অসুস্থ মানুষ, কিন্তু আমার মনে হয় আত্মা ছিঁড়ে যাচ্ছে। আমার ছেলে চারটি শিক্ষায় শিক্ষিত প্রায় শেষের মধ্যে, ছোটটি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, মেজটির চাকরি হয়ে গেছে, বড়টি এখন আপনারা সকলেই জানেন এলাকাবাসী, উনি রানী সংকট উপজেলায় কি ইউনো অফিসারের দায়িত্ব আছে, উপজেলা নির্বাহী অফিসার। আমি আমার এখন ছেলেমেয়ের সংখ্যা শেষ, এখন এসে গেছে আমার নাতি দুটি। আমার একটা ছেলের নাতনিকে অবশ্যই আমি এখান থেকে আমার ছেলের সাথে পরামর্শ করেছি, বাবা ওখান থেকে শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমার ছেলেদেরকে আমি এই শিক্ষায় শিক্ষিত দিতে পারি নাই, আমার মনে খুব কষ্ট। ওই সময় এগুলি ছিল না বাবা, আপনারা হয়তো সকলেই যারা বয়স্ক আছেন বুঝতেছেন, ওই সময় এগুলি ছিল না। সবাই একটু বাংলা লেখাপড়ার দিকে মানুষের মনোযোগী ছিল, তাই করেছি বাবা। কিন্তু আমার চারটি ছেলেকে কোরআন শরীফ শিক্ষাটি দিয়েছি বাবা, এতটুকু করতে পেরেছি। আর আমার শাসন আছে বাবা, সকালে নামাজ পড়ে অন্তত এক পাতা দুই পাতা কোরআন শরীফ না পড়ে তোমরা কোনো কাজে যাবা না, এইটুকু শিক্ষা দিতে পেরেছি, তাছাড়া আর পারিনি নয়। তবে এখন আমার চিন্তা, এই প্রফেসর সাহেব যে কথাগুলি মুখে বলেছে, আমার ছোট ভাই যে কথাগুলি মুখে বলেছে, তাদের কথা মতো আমার নিয়ত করলাম আমি আজ থেকে আমি যতদিন বেঁচে থাকি আমার নাতি পুতি গুলি বলে যেন এই শিক্ষা থেকে শিক্ষিত করে বড় করতে পারি। আপনারা সকলে দোয়া করবেন, আর আমি দোয়া করি এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছেন, এনারা এক্লাসের সহিত আছেন, সহিনিয়তে আছেন। নিয়ত কিন্তু একটা সর্বশ্রেষ্ঠ জিনিস, যে কোনো কাজ করবেন নিয়তকে সহি করে করবেন। মন ঠিক সাধারণ কথা, সবই ঠিক, মন খারাপ সবই খারাপ। বাবা ব্যবসা করতে মনের দরকার, শিক্ষা করতে মনের দরকার, সবকিছুতেই মনের দরকার আছে। তাই আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলের সকল জায়গা থেকে মনকে ঠিক করে সকল কাজই করার চেষ্টা আপনারা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন আমাদের একজন অতিথি মেহমান, বাংলাদেশ জামায়াত ইসলামী কামারপুর থানা শাখার সম্মানিত নায়েব আমির প্রফেসর মোহাম্মদ আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নাসাল্লু আলা রাসূলিল কারীম। তানজিমুস সুন্নাহ আইডিয়াল মাদ্রাসার আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে মন আল্লাহর দরবারে শুকর আদায় করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আদালতে আখিরাতে যখন আমলনামাটা আমার সামনে দেয়া হবে,
হিসাবের সেই কঠিন দিনে যদি কোনো ভালো আমল খুঁজে না পাওয়া যায়, হে পরওয়ারদিগার মাবুদ, আজকে একটা দিনই প্রতিষ্ঠান উদ্বোধনে শরীক থাকতে পেরেছি, অন্তত এই আমলটুকুর জন্য আল্লাহ তাআলা পরকালে আমার সব গুনাহকে মাফ করে দিও। আমার জীবনের যতগুলো স্মরণীয় মুহূর্ত, যতগুলো শ্রেষ্ঠ মুহূর্ত, তার মধ্যে আজকের দিনটাও একটা। আজকে এই প্রতিষ্ঠানটা এখানে শুরু হচ্ছে। আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব, যতদিন এই পৃথিবী থাকবে এই প্রতিষ্ঠানটা অত্র এলাকায় কোরআনের আলো বিতরণ করবে, একদল সৎ ইমানদার লোক তৈরির জন্য যুগে যুগে কালে কালে কাজ করে যাবে। কাজেই যারা এই প্রতিষ্ঠান করার জন্য জমি দিলেন, জায়গা দিলেন, যারা আজকে তাদের অর্থ ব্যয় করে এই প্রতিষ্ঠান করার জন্য জান মাল অর্থ কোরবানি করলেন, আল্লাহ তাআলা তাদের সবার এই ত্যাগ কোরবানিকে কবুল করুক এবং পরকাল আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুক। সবাই বলুন আমিন। আমরা মনে করি যে এ দেশে শিক্ষা ব্যবস্থাটা এমন, মাদ্রাসায় পড়লে তাদের ভবিষ্যৎ খুব একটা ভালো না, এরকম ধারণা আমরা পোষণ করতাম। এই ধারণা থেকেই আমাকে আমার বাবা মাদ্রাসায় দেন নাই। আমার মা বলছিলেন যে একটা ছেলে, আমি আমার বাবা আমার 12 বছর পরের সন্তান, মা বলছিলেন যে আল্লাহ একটা ছেলে দিলে দিনের পথে দিয়ে দিব, কিন্তু আমাকে মাদ্রাসায় পড়ান নাই। আমি স্কুলে পড়েছি আলহামদুলিল্লাহ। মার দোয়া আল্লাহ কবুল করেছেন, যে কারণে মাদ্রাসায় না পড়লেও আমি আল্লাহর দিনের পথে অটল অবিচল আছি এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য একটি জান্নাতি সংগঠনের সাথে আল্লাহ আমাকে সম্পৃক্ত করেছে। আমি আমার সেই বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, আমার শিক্ষা জীবনেও মাদ্রাসার প্রতি ধারণাটা মানুষের ভালো না। আমাদের সমাজে যে ছেলেটা দুর্বল অসহায় তাকেই মাদ্রাসায় সাধারণত পড়াইতো। হুজুরও আমি এসে শুনলাম আলোচনায় বললেন যে মাদ্রাসায় পড়াইলে ছেলেটা অন্তত জানাজা করতে পারবে। আসলে আমাদের বিশ্বাস ওটুকুই যে আমি ছেলেটা মাদ্রাসায় পড়লে ছেলেটা আমার কি জানাজা করতে পারবে, নামাজ করতে পারবে, এটুকুর মধ্যে সীমাবদ্ধ। আসলে না, আজকে এই গ্লোবালাইজেশনের যুগে আমরা এমন কল্পনা করতে শিখেছি, এমন সুন্দর সোনালী দিন আমাদের সামনে আসছে যে একজন ছেলে ডাক্তার হবে, সে হবে কোরআনের হাফেজ, একজন ছেলে ইয়নো হবে, যে হবে কোরআনের হাফেজ, একজন আলেম সে হবে একজন প্রকৌশলী, একজন আলেম সে হবে সমাজের সবচাইতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর এই যে দিন, এটি আমাদের পরিপূর্ণ জীবন বিধান। আমি কোরআন শিক্ষা করলে, কোরআন পড়লে, দ্বীনি ইলম শিক্ষা করলে পৃথিবীতে আমি নেতৃত্ব দিতে পারবো না, এই ধারণাটা আমরা ভেঙে দিতে চাই। আজকে দেখবেন বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছেলে পেলে পড়াশোনা করে। তামিরুল মিল্লাত, জামিয়া কাসিমিয়া থেকে শুরু করে অনেক নাম করা মাদ্রাসা আছে, যেখান থেকে দলে দলে ছেলে পেলে আজকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আমি বিশ্বাস করি হয়তো সেই সুদীর্ঘ পরিকল্পনা, সেই জাতীয় ইমানদার লোক তৈরির দৃষ্টিকোণ থেকেই আমার ভাইজান এই মাদ্রাসা করেছেন। আমি চাকরি করেছি ঢাকা, কুমিল্লা, নরসিংদীর বাইরে। 20 সালে বাড়ি আসার পর থেকে আমার এই খোকন ভাইয়ের সাথে আমার পরিচয়। ওই যে আমাদের আর একজন ভাই, উনি আমার খুব কাছের মানুষ। ওনারা দীর্ঘদিন এই স্বপ্ন লালন করতেছিলেন যে এলাকায় একটা ভালো মানের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান করবেন। আমি যতটুকু পেরেছি পরামর্শ সহযোগিতা আমি দিয়েছি। আমি আবারও আপনাদের আজকে যারা উপস্থিত আছেন সবাইয়ের কাছে আমি আবেদন জানাবো যে এই এলাকার মানুষ হিসেবে আপনারা এই প্রতিষ্ঠানটাকে গড়ার জন্য আপনারা সময়, শ্রম, অর্থ সহযোগিতা দিয়ে এটিকে দাঁড় করাবেন। এমন হতে পারে আজকে আমরা এই প্রতিষ্ঠানের যে ছোট্ট পরিসরে দাঁড়িয়ে আছি, আজ থেকে 20 বছর পরে, 50 বছর পরে এই প্রতিষ্ঠান এলাকার মহিরুহ হিসাবে আবির্ভূত হতে পারে। শত শত ছেলে মেয়ে, হাজার হাজার ছেলে মেয়ে এখান থেকে শিক্ষা লাভ করে গোটা জাতির নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রথম ওহী নাযিল করেছেন ইকরা, পড়ো। আল্লাহ তাআলা আমাদেরকে পড়তে বলেছেন, এই কারণেই আমরা লেখাপড়া করি। কিন্তু আয়াতটার শেষের অংশটা বড় গুরুত্বপূর্ণ। ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে
যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমাদের লেখাপড়ার সাথে অবশ্যই পরকালের সম্পর্ক থাকতে হবে। ওহির জ্ঞানের বাইরের যে লেখাপড়া, সেই লেখাপড়া আমাদেরকে বস্তুবাদী সভ্যতার দিকে নিয়ে যায়, আমাদেরকে দুনিয়ার স্বার্থপর তৈরি করে। আমরা পরকাল ভুলে যাওয়ার কারণে আজকে অনেক শিক্ষিত সমাজের লোক আমরা দুর্নীতি, অন্যায়, অনাচারের সাথে আমরা জড়িয়ে পড়ি। কিন্তু কোন ব্যক্তির যদি পরকালীন জীবন সম্পর্কে ধারণা পরিষ্কার থাকে যে আমাদেরকে অবশ্যই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তাহলে কোন মানুষ কখনোই কোন প্রকার পাপের সাথে জড়িত হতে পারে না। কেননা মানুষ পাপ যখন শুরু করে তখন সে গোপনেই করে, পাপ করতে করতে সেটি প্রকাশ্যে আসে। দেখবেন একজন শিশু বাচ্চা, ছোট ছেলে যখন সিগারেট খায় সে গোপনেই খায়, একদিন দুই দিন করতে করতে একদিন সেটিতে প্রকাশ্যে শুরু করে। কিন্তু ওই বাচ্চার মধ্যে যদি এই বোধটি জাগ্রত থাকে যে আমি যাই করছি না কেন, আমার বাবা না দেখুক, মা না দেখুক, শিক্ষক না দেখুক, কিন্তু আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা একজন দেখছেন, তাহলে কোনো অবস্থাতেই ওই শিশু মনেই সে কোনো পাপ করতে পারে না, সেখান থেকে দূরে আসবে। একজন আদর্শ শিক্ষক যদি তার মধ্যে আদর্শ শিক্ষা থাকে, দিনী শিক্ষা থাকে, পরকালীন ভয় যদি তার মধ্যে থাকে, তাহলে সে কখনোই কোনো ছাত্রকে অনৈতিক শিক্ষা দিতে পারে না। এই প্রতিষ্ঠান এটি কোরআন শিক্ষা দেওয়ার জন্য করা হয়েছে। আজকে আমি যারা আজকের এই উদ্যোক্তা, আমি দোয়া করব আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুক, যাতে এই প্রতিষ্ঠানের পিছনে যে শ্রম দিচ্ছেন, যে ত্যাগ তারা স্বীকার করছেন, যে অর্থ ব্যয় করেছেন, তারা যেন তাদের পরকালের সাথী হয়, আদালতে আখিরাতে তাদের এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা যেন জান্নাত দান করেন। এলাকাবাসীর কাছে আবারও আবেদন করব, আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন, যার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি এলাকায় বিকশিত হবে। প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করবেন তাদের প্রতি আমার আবেদন, শিক্ষকতা আসলে এমন একটি পেশা যার সাথে বৈষয়িক স্বার্থ খুব বেশি জড়িত নাই। আমি নিজে একজন শিক্ষক, হয়তো আমার বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু আমার ছাত্ররা আমাকে যা সম্মান করে সেটি জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়া। আমার কথা হচ্ছে, আপনি যতক্ষণ এখানে থাকবেন আপনার চিন্তা, চেতনা, ধ্যান, জ্ঞান হবে সেই প্রতিষ্ঠান ভিত্তিক। আপনি যদি আপনার দেওয়া জ্ঞান এবং মেধা পরিপূর্ণ উজাড় করে আপনার ছাত্রকে না দেন, তাহলে আপনিও পরকালে আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। কাজেই আমি আশা করি এই প্রতিষ্ঠান এমন প্রতিষ্ঠান হবে, আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে এমন ভাবে কবুল করে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেন এখানে একদল সৎ, ইমানদার, আল্লাহ ভীরু মুমিন তৈরি হয়, এটি আমার অন্তরের একমাত্র কামনা। এবং সেজন্যই আজকের এই শোভাযাত্রী হতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করুন। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। এ পর্যায়ে আমাদের মাঝে ইসলামী সঙ্গীত নিয়ে আসছে আমাদের আরেক ছাত্র বাইকুশা সিনিয়র মাদ্রাসা ফাজিল আলিম প্রথম বর্ষের ছাত্র জনাব আজিম উদ্দিন। আমি কি পাপ করেছি পৃথিবী না জানো, আমি তো জানি। আমি কি পাপ করেছি আমার পাপীর করলে বিচার, বাঁচা
দয়াময় তুমি মাফ করো মাফ করো পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপীর করে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো মাফ করো জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তওবা কতবার অনুতাপ জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তওবা কতবার দুদিনে আমার সব ভুলে আমি দুদিনে আমার সব ভুলে আমি মজে গেছি দুনিয়া মাফ করো পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের নাই সীমানা তুমি মেহেরবান তুমি রহিম তুমি রহমান তুমি দয়াবান আমার পাপের নাই সীমানা তুমি মেহেরবান তুমি রহিম তুমি রহমান তুমি দয়াবান আমায় তুমি করো তোমার আমায় তুমি করো তোমার এই গুনাহগার শুধু চাই দয়াময় তুমি মাফ করো মাফ করো পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি